বন্ধুরা, আগের ভিডিওটিতে আমরা জেনেছিলাম ইঞ্জিন অয়েলের গ্রেড কি, যেমন 10W40, 20W50 ইত্যাদি গ্রেডগুলো আসলে কি কারণে ভাগ করা হয়েছে। কিন্তু তার ভিতরেও একটা প্রকারভেদ ছিল, যেটা হলো সিনথেটিক অয়েল এবং মিনারেল অয়েল। তাই আজকে আমরা এই ভিডিওতে এই সিনথেটিক অয়েল এবং মিনারেল অয়েলটা আসলে কিসের ভিত্তিতে ভাগ করা হয়েছে বা এদের মধ্যে কোনটা ভালো সেই ব্যাপারে একটু ভালোভাবে জানবো। তাই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখুন। সিনথেটিক অয়েল এবং মিনারেল অয়েল এগুলো আসলে কি সেটা জানার আগে আপনাকে ইঞ্জিনে ইঞ্জিন অয়েল কেন ব্যবহার করা হয় এবং সেটা কিভাবে কাজ করে সেই ব্যাপারে একটু জানতে হবে। ইঞ্জিনে ইঞ্জিন অয়েল ব্যবহার করার পিছনে আসল কারণ হলো ইঞ্জিনের ভিতরে চলমান পার্টসগুলোর ক্ষয় রোধ করা এবং সেগুলোকে পিচ্ছল করা। এবারে ইঞ্জিন অয়েল কীভাবে ইঞ্জিনের মুভিং পার্টসগুলোর ক্ষয় রোধ করে এবং পিচ্ছল করে সেই ব্যাপারে একটু বলি। আপনি দেখবেন একটা বিয়ারিংয়ে দুটো রিং থাকে, একটা ছোট এবং একটা বড়, এবং তাদের মাঝখানে ছোট ছোট বল দেয়া থাকে, যে বলগুলো নিজে ঘুরে ওই দুটো রিংয়ের মধ্যে ঘর্ষণ কম করায় এবং ক্ষয় রোধ করে, যার ফলে রিং দুটো ভালোভাবে ঘুরতে পারে এবং ক্ষয়টা অনেক কম হয়। কিন্তু এখানে যদি মাঝখানের বলগুলো না দিয়ে ছোট রিংটার উপরেই সরাসরি বড় রিংটা বসিয়ে দিত, তাহলে বড় রিংটা ভালোভাবে ঘুরতে পারতো না এবং তাড়াতাড়ি ক্ষয় হয়ে যেত। এই কাজটা যাতে না হয় তার জন্যই মাঝখানে বল ব্যবহার করা হয়। ঠিক এই নিয়মটাই ইঞ্জিন অয়েলেও কাজ করে। ইঞ্জিনের ভিতরে চলমান পার্টসগুলোর মাঝখানে গিয়ে ইঞ্জিন অয়েলটা ওই বিয়ারিংয়ের বলের মতো কাজ করে। ইঞ্জিন অয়েলটাকে আপনি ওই বিয়ারিংয়ের বলও বলতে পারেন। বিয়ারিংয়ের মধ্যে বলগুলো অনেক বড় বড় বলে সেগুলো আমরা খালি চোখে দেখতে পাই, কিন্তু ইঞ্জিন অয়েলের বলগুলো অনেক ছোট ছোট হবার জন্য সেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না। ওই বলগুলোকে ইংরেজিতে আমরা মলিকিউল বা বাংলাতে অণু বলে থাকি। আপনি যদি একটা মাইক্রোস্কোপ দিয়ে চলন্ত ইঞ্জিনের ভিতরে দেখতে পারেন, তাহলে দেখতে পাবেন ইঞ্জিন অয়েলের ওই অণুগুলো বা বলগুলো বিয়ারিংয়ের ওই বলের মতো নিজে ঘুরে দুটো পার্টসের মধ্যে ক্ষয় রোধ করছে এবং তাদেরকে লুব্রিকেট করছে, না হলে তাদের নিজেদের মধ্যে ঘষা খেয়ে ক্ষয় হয়ে যেত। এই জন্যই ইঞ্জিনে ইঞ্জিন অয়েল দরকার। এবারে বলি মিনারেল এবং সিনথেটিক অয়েল আসলে কি এবং এদের মধ্যে কিসের পার্থক্য। প্রথমে দেখা যাক মিনারেল অয়েল কি। মিনারেল অয়েল বা যেটাকে আমরা কনভেনশনাল অয়েলও বলে থাকি, মিনারেল অয়েলটা আসলে তৈরি হয় ক্রুড অয়েল থেকে, মানে যেটা আমরা মাটির তলা থেকে সরাসরি পাই সেটাকে ক্রুড অয়েল বলা হয়। তার থেকেই পরিশোধন করে পেট্রোল, ডিজেল, কেরোসিন, গ্যাস এবং এই ইঞ্জিন অয়েল পাওয়া যায়। ক্রুড অয়েল পরিশোধন করে ইঞ্জিনের জন্য যে অয়েলটা পাওয়া যায় তার সঙ্গে কিছু কেমিক্যাল মিশিয়ে ইঞ্জিনের জন্য ব্যবহার করা হয়, আর সেটাকেই বলা হয় মিনারেল অয়েল। কিন্তু সিনথেটিক অয়েলটা সম্পূর্ণ মানুষের দ্বারা কৃত্রিম উপায়ে তৈরি। সিনথেটিক অয়েলটা কেমিক্যালি মডিফাই করা হয়, মানে বিভিন্ন কেমিক্যাল দিয়ে সেটা একটা অন্য লেভেলে নিয়ে যাওয়া হয়। সেটা ক্রুড অয়েল থেকেও করা যেতে পারে, আবার অন্য কোনো পদ্ধতিতেও করা যেতে পারে, কিন্তু সেটা কৃত্রিম উপায়ে তৈরি হয়। এবারে বলি এই দুটো অয়েলের মধ্যে আসলে কোনটা ভালো। আমি আগেই বললাম ইঞ্জিন অয়েলের কাজ ওই বিয়ারিংয়ের বলের মতো। তাই আপনি যদি অণুবীক্ষণ যন্ত্রের দ্বারাই সিনথেটিক অয়েল এবং মিনারেল অয়েলের অণুগুলো দেখেন, তাহলে দেখতে পাবেন মিনারেল অয়েলের অণুগুলো বিভিন্ন সাইজের, কিন্তু সিনথেটিক অয়েলের অণুগুলো সমান সাইজের। তাই লুব্রিকেট করার ক্ষেত্রে অবশ্যই সিনথেটিক অয়েলটা মিনারেল অয়েলের থেকে বেশি লুব্রিকেট করবে। যেমন আপনি যদি একটা বিয়ারিংয়ের মধ্যে কিছু বল ছোট এবং কিছু বল বড় দিয়ে দেন, তাহলে দেখবেন বিয়ারিংটা ডিসব্যালেন্স হয়ে ঘুরছে, কিন্তু যখন সব বল সমান দেওয়া হবে তখন বিয়ারিংটা ভালোভাবে ঘুরবে। ঠিক সেই রকমই এই সিনথেটিক অয়েলের অণুগুলো সমান সাইজের হওয়ার জন্য এর লুব্রিকেট করার ক্ষমতা মিনারেল অয়েলের থেকে বেশি হবে। যদি দ্বিতীয় পার্থক্যর কথা বলি, তাহলে আপনি যদি আমার আগের ভিডিওটি দেখে থাকেন তাহলে এটা জেনে থাকবেন যে টেম্পারেচার আপ ডাউন হওয়ার সাথে সাথে ইঞ্জিন অয়েলের ভেসকোসিটি পরিবর্তন হয়, মানে অতিরিক্ত ঠান্ডাতে ইঞ্জিন অয়েল গাঢ় হয়ে যায় এবং অতিরিক্ত গরমে ইঞ্জিন অয়েল পাতলা হয়ে যায়। সেখানেও সিনথেটিক অয়েল মিনারেল অয়েলের থেকে অনেক বেশি গরম সহ্য করতে পারে এবং অনেক বেশি ঠান্ডা সহ্য করতে পারে, মানে অনেক বেশি গরম পর্যন্ত এটা পাতলা হয় না, আবার অনেক বেশি ঠান্ডা পর্যন্ত এটা গাঢ়ও হয় না। তাই সব দিক থেকে সিনথেটিক অয়েল মিনারেল অয়েলের থেকে অনেক গুণে ভালো। আর ভালো হবে না কেন? কারণ ভালো হবার জন্যই তো মানুষ আর্টিফিশিয়ালি সিনথেটিক অয়েলটা তৈরি করে। এখন হয়তো আপনি ভাবছেন সিনথেটিক অয়েলটা যদি এতই ভালো হয় তাহলে মিনারেল অয়েলটা বাজারে বিক্রি হয় কেন? এর কারণ হলো দাম। আপনি যে দামে একটা সিনথেটিক অয়েল কিনবেন সেই দামে দুটো মিনারেল অয়েল কিনে নিতে পারবেন, মানে মিনারেল অয়েলের প্রায় দ্বিগুণ দাম সিনথেটিক অয়েলের। কারণ সেটা কৃত্রিম উপায়ে তৈরি করা হয় বলে তৈরি করার খরচটা অনেক বেশি পড়ে যায়, এই জন্যই এর দাম বেশি। এদের মাঝখানেও আরও একটা ইঞ্জিন অয়েল আছে যেটাকে বলা হয় সেমি সিনথেটিক। এটা আর কিছুই নয়, মিনারেল অয়েল এবং সিনথেটিক অয়েলের মিশ্রণ, যার ফলে সেটা মিনারেল অয়েলের থেকে একটু বেশি শক্তিশালী, কিন্তু সিনথেটিক অয়েলের থেকে আবার একটু শক্তি কম, মানে সিনথেটিক অয়েল এবং মিনারেল অয়েলের মাঝখানে। এবারে আমি বলি কোন বাইক অনুযায়ী কোন ইঞ্জিন অয়েলটা ব্যবহার করা উচিত। আপনার বাইক যদি পারফরমেন্স ওরিয়েন্টেড বাইক হয় তাহলে অবশ্যই সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করা উচিত।
যেমন KTM, R15 ইত্যাদি বা তার উপরের সিসি বাইকগুলোতে অবশ্যই সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করা উচিত। কিন্তু তার নিচে বা যেগুলো কমিউটার স্টেটমেন্টের বাইক রয়েছে সেগুলোতে আপনি মিনারেল ইঞ্জিন অয়েল ব্যবহার করতে পারেন। কিন্তু আপনি যদি স্মুথ ইঞ্জিন, স্মুথ পিকআপ চান তাহলে অবশ্যই সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হবে। মানে আপনি চাইলে যে কোনো বাইকেই সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করতে পারেন যদি আপনার বাজেট থাকে। তো এখানে আরও একটা বিষয় রয়েছে, সেটা হলো যেখানে একটা মিনারেল অয়েল 1.5 থেকে 2000 কিলোমিটার চালাতে পারবেন, সেখানে একটা সিনথেটিক অয়েল 3 থেকে 4000 কিলোমিটার পর্যন্ত চালাতে পারবেন। কারণ সিনথেটিক অয়েলটা অনেক সময় পর্যন্ত চলতে পারে। যদি আপনার বাজেট থাকে তো আমি যে কোনো বাইকে অবশ্যই সিনথেটিক অয়েল ব্যবহার করার কথা বলবো।